সুপ্রিয় সুধী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গণভোট এবং আগামীর বাংলাদেশ। সুজন, সুশাসনের জন্য নাগরিক, তাদের এই উদ্যোগের আয়োজন মূলত জনগণকে গণভোট সম্পর্কে আরও বেশি সচেতন করার জন্য। কারণ গণভোট নিয়ে এখনও জনমনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নের কৌতূহল মেটাতেই আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্যানেল আলোচক হিসেবে যুক্ত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। একজন সাবেক নির্বাচন কমিশনে যিনি অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন, জেসমিন টুলি, এবং রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। আমরা কয়েকটি সিরিজ আলোচনার আয়োজনে যাব এবং আজকে তার প্রথম পর্ব। আজকের বিষয়ে গণভোটের যৌক্তিকতা ও জন আকাঙ্ক্ষা। প্রথমেই টুলিয়াপা, আপনার কাছে যাচ্ছি। সত্যিকার অর্থেই গণভোট সম্বন্ধে এখনো জনমনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, কৌতূহল রয়েছে। গণভোটটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়ে গিয়েছিল, আবার কেন ফিরে আসলো, এবং এইবারের গণভোটে আসলে কি হতে যাচ্ছে? আমাদের দেশে এ পর্যন্ত 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময়, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট এরশাদের সময় 1985 সালে, আর সর্বশেষ যেটা হয়েছে সেটা 1991 সালে। 91 সালের গণভোটটা হয়েছিল সাংবিধানিকভাবে, একটা সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে, এবং সেটা ছিল মূলত মানুষকে বোঝানোর জন্য খুব সহজ ছিল যে আমরা রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় পদ্ধতিতে যাচ্ছি, সেখানে হা বা না। কিন্তু এবারকার গণভোটটা একেবারে ভিন্ন মাত্রার। এবারকার আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, মোটামুটি রাষ্ট্রীয় সংস্কার আমরা বলতে পারি, যেটা এখানে বেশ অনেকগুলো বিষয় আছে, এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে মোটামুটি এটা দাঁড় করানো, একমত হওয়া। এবং আমরা জানি যে আরেকটু আগে যদি আমরা দেখি যে কয়েকটা কমিশন কাজ করেছিল, ইলেকট্রাল রিফর্মস কমিশন, সাংবিধানিক কমিশন, বিভিন্ন কমিশন কাজ করে, সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ নিয়ে মোটামুটি রাজনৈতিক দলের সাথে হয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজনৈতিক দল একমত ছিল, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত ছিল, কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল। এই অবস্থায় তখন তারপরের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তখন সরকার এটাকে নিয়ে আবার রাজনৈতিক দলকে দিয়েছিল যে তোমরা এটার মধ্যে মোটামুটি একটা জায়গা আসো, একমত হওয়ার কারণে, ঐক্যমত্য হওয়ার কারণে। তারপর তারা রাজনৈতিক দলগুলো এটা বললো যে এটা খুব স্বল্প সময়ের স্বল্পতার কারণে তখন আবার সরকারের দিকে গেল। সরকার মোটামুটি 4টা ফর্মুলেশনটা এরকম করেছে যে যতটা বোঝা যায় সহজবোধ্য করে 4টা প্রশ্নের মধ্যে নিয়ে এসে এখন জনগণের কাছে জাতীয় সংসদের নির্বাচন যেই দিন 12ই ফেব্রুয়ারি 2026, ওই তারিখে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন, মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। কিন্তু এখানে ধরেন যে আলোচনার সময় এই যে সংস্কার কমিশনগুলো সহস্রাধিক প্রায় প্রস্তাব এসেছে, তার মধ্যে থেকে আমরা জানি যে 166টি প্রস্তাব শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন যাদের যেটা নিয়ে কাজ করেছে, সেইখান থেকে বোধহয় 84টা বিষয় নিয়ে এখানে এসেছে, এবং তার মধ্যে থেকে বোধহয় গণভোটে 48টা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা একটু শরীফ ভূঁইয়া, আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে কাজ করেছেন। এই যে 84টি বিষয়ের মধ্যে যে বাকি 36টি বিষয়, সেই বিষয়গুলো এই গণভোটে কেন আসেনি? গণভোটে যে বিষয়গুলো নেওয়া হচ্ছে সেগুলো হলো সংবিধান বিষয়ক। জি, প্রথম পর্যায়ে এটা সিরিয়াস লেভেলের একাডেমিক প্র্যাকটিক্যাল কাজ হয়েছে বিভিন্ন সংস্কার কমিশনগুলোতে, তারা রিপোর্ট দিয়েছেন। তারপরেও খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ঐক্যমত কমিশনে, যেখানে অনেক বিস্তৃত এবং গভীর আলোচনা হয়েছে। তো এর মাধ্যমে বিপুল সংখ্যক সংস্কারের ধারণা এসছে, আপনি যেটা বলছিলেন 1000-এর উপরে বা 1000-এর কাছাকাছি। তো এর মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আপনি আইন প্রণয়ন করে করতে পারেন। সাধারণভাবে সংসদে যেভাবে আইন প্রণীত হয়, যারা সরকারি দলে থাকেন তারা সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে আইন প্রণয়ন করতে পারেন, এবং অনেক কিছু জিনিস আবার আপনার এমনও হতে পারে যে সরকারের একটা নির্বাহী আদেশের মাধ্যমে হতে পারে, এমনকি সংসদেও যাওয়ার প্রয়োজন নেই। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য গণভোটের প্রয়োজন নেই।
কিন্তু গণভোটে যাওয়ার প্রয়োজন হয়েছে সংবিধান বিষয়ক জি জি। বিষয়গুলোর ব্যাপারে। তার মানে এই 48টা বিষয় সবটাই হ্যাঁ, এগুলো সংবিধানে- গণভোটে যেগুলো যাচ্ছে এগুলো সংবিধান বিষয়ক। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সংবিধান বিষয়ক বিষয়গুলো তো পরবর্তী সংসদের কাছে যেতে পারত, কাজেই সংবিধান সংশোধন করে ওগুলো বাস্তবায়ন করতে পারত। তো সেই ক্ষেত্রে এটাকে আপনার বুঝতে হবে যে এখনকার আমরা যেই সংবিধান সংস্কারের কথা বলছি, এটা একটা সাধারণ সংবিধান সংশোধনীর চেয়ে অনেক ব্যাপক। এটার আমাদের সংবিধানের উপর এবং আমাদের শাসন কাঠামোর উপর এটার প্রভাব অনেক গভীর এই সংস্কারগুলোর। এখন অনেক আপনার যারা মানে এই সমস্ত বিষয়ে খোঁজ খবর রাখেন, আপনার ওয়াকিবহাল যারা দর্শক আছেন তারা জানবেন যে আমাদের দেশে কিন্তু অনেকগুলো সংশোধনী হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো সংশোধনী কিন্তু আপনার আমাদের সর্বোচ্চ আদালত কর্তৃক বাতিল হয়েছে। এই কারণে যে সংবিধানের একটা মৌলিক আকৃতি বা মৌলিক কাঠামো আছে এবং সংশোধনী করে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন না। জি তো এখন আপনি সংবিধানের কোনো গভীর পরিবর্তন যদি আপনি শুধুমাত্র সংসদের মাধ্যমে করেন, তখন এগুলো ভবিষ্যতে আদালত কর্তৃক বাতিল হওয়ার একটা সম্ভাবনা সম্ভাবনা থাকে। থাকে। আদালত বলতে পারে যে এগুলো সংবিধানের মৌলিক বিষয় আশয়ের পরিপন্থী। যেমন আমাদের দেশে একবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়েছিল, যে প্রতিটা বিভাগে হাইকোর্টের আলাদা আলাদা স্থায়ী আসন বা বেঞ্চ স্থাপন করা হবে। পরে আমাদের সুপ্রিম কোর্ট বিখ্যাত অষ্টম সংশোধনী মামলায় এটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই কারণে যে এই হাইকোর্টের বিকেন্দ্রীকরণের ধারণাটা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। এবং এখন যে জুলাই সনদে যে সমস্ত সংস্কারের কথা আছে এর মধ্যে কিন্তু হাইকোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়টাও আছে। তো এটা আমি শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে বললাম। জি জি। আরও অনেকগুলো গভীর সংস্কারের বিষয় আছে যেগুলো আদালত কর্তৃক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। সেই কারণে জনগণের মতামত সংস্কারের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ জনগণ কিন্তু সব কিছুর উপরে, জনগণ সংবিধানেরও উপরে। এমনকি আমাদের সংবিধানে এটার একটা রিফ্লেকশন পাওয়া যায় 7 অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ সকল। কাজেই জনগণ যদি গণভোটে এই সংবিধান সংস্কারগুলো অ্যাপ্রুভ করে বা সম্মতি দেয়, তখন আদালতের পক্ষে এটা বাতিল করা কঠিন। কাজেই জনগণের মাধ্যমে এই সংস্কারগুলো যদি সম্মতি প্রাপ্ত হয়, এটাকে খুব সহজে আদালত কর্তৃক বাতিল করা যাবে না। সেই কারণেই এটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার এই আমাদের এখনকার 2024-25-26-এর বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এত ব্যাপক সাংবিধানিক সংস্কার আগে কখনো করা হয়নি। জি জি, ধন্যবাদ। আচ্ছা, এইখানে জনগণের আসলে যে যে 4টা প্রশ্ন এখানে উত্থাপিত হবে গণভোটে, অ্যাকচুয়ালি গণভোটে তো একটাই প্রশ্ন, 4টার মধ্যে একটাই, যে হ্যাঁ অথবা নাতে আপনি, কিন্তু তার মধ্যে যে 4টা ভাগ রয়েছে তার মধ্যে কতে যেমনটা রয়েছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এইখানে 6টি বিষয়, জুলাই সনদের 6টি বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে একটু যদি বলেন বিস্তারিতভাবে। তো আমরা তো গত 15-16 বছর ধরে খুবই একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। 2011 সালে পঞ্চদশ সংশোধনী পাশ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করে দেওয়া হলো। এটা বাদ করা মানে কি হলো? নির্বাচনের ক্ষেত্রে একজন নিরপেক্ষ আম্পায়ারকে সরিয়ে দেওয়া হলো। তারপর থেকে সরকার এটা বুঝতে পারলো যে আমরা এরপর থেকে নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবো। এবং সেই 2011 সাল থেকে সরকার এটা অনুধাবন করে তার স্বৈরাচারী আচরণ কিন্তু তখন থেকে শুরু হলো। এবং এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, এটা তো আমরা আমাদের চোখের সামনে দেখেছি কি হয়েছে। যেখানে একটা ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন করা সম্ভব, সেখানে আমাদের তরুণ ছেলে মেয়েদেরকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হয়েছে। শুধু সেটাই না, মানুষ
হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকারের একচ্ছত্র ক্ষমতার কারণে নির্বাচন কমিশন সমস্ত দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দলীয়করণের কারণে। এবং শুধু নির্বাচন কমিশনও নয়, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এটাও একটা দলীয় প্রতিষ্ঠানের মতো কাজ করেছে, এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠানের মতো কাজ করেছে। আপনি যদি এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের একটা নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন, সুশাসন পাবেন, মানুষের অধিকার রক্ষিত হবে, মানুষকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে না। জুলাই সনদে যেটা বলা হচ্ছে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিতে হলে সরকার বিরোধী দল বসে একমত হয়ে দিতে হবে। সেটাই এটার উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানগুলো যাতে সাংবিধানিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। আমি আবারও আসবো আপনার কাছে। টুলিয়াপা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে, এইখানে জনগণ আসলে জানতে চায় যে এই যে উচ্চ কক্ষ কিভাবে নির্ধারিত হবে, কিংবা তাদের কার্যাবলীটা কি হবে, তাদের রোলস রেসপন্সিবিলিটিটা কি হবে, এবং এটা আদৌ আমাদের প্রয়োজন আছে কি না। আমাদের তো এখন বর্তমানে একটা এক কক্ষ বিশিষ্ট সংসদ, সেটা দ্বিকক্ষ করার জন্য এখানে 100টা আসন ঠিক করা হয়েছে, এবং এই 100টা আসনের কথা বলা হচ্ছে যে এই আসনের কোন দল কত পাবে, সেটা যে দল জাতীয় সংসদ নির্বাচনে নিম্নকক্ষে কত % ভোট পাবে, সেই ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে সেই দল আসন পাবে। তার মানে একটা পিয়ার পদ্ধতিতে হবে। এবং এই 100টা আসন যখন বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যাবে, সেই তাদের ধরে আমরা যে কোনো একটা দল 30টা আসন পেয়েছে, এই 30টা আসনের মধ্যে আবার ডিস্ট্রিবিউশন আছে, সেখানে নারী থাকবে, পেশাজীবীরা থাকবে, মানে সমাজের সব স্তরের মানুষকে যেন অন্তর্ভুক্ত করা যায়, সেইভাবে এই ডিস্ট্রিবিউশনটা করার জন্য। অর্থাৎ যদি একটা দল নিম্ন কক্ষে কোনো আসন নাও পায় 300 আসনের মধ্যে, তারপরেও তার উচ্চ কক্ষে যাওয়ার সুযোগ থাকবে যদি সে, এখানে একটা মিনিমাম ভোট পেতে হবে, হয়তো ওই দলকে মিনিমাম 3% হতে পারে, 5 to 3%। কেউ যদি 1% ভোট পায়, তাহলে কি 100 জনের একটা কক্ষ আসন তার হবে না? এখানে 1% ভোট পেলে সেটা হলো আইন ঠিক করে দেবে পরবর্তী যে কত % ভোট পেলে ওই দল উচ্চ কক্ষে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। সেটাও সাধারণত ম্যাক্সিমাম দেশে আছে 5 to 3 এর মধ্যে সীমাবদ্ধ আছে, যে মিনিমাম 3% ভোট পেতে হবে, এরকম। তা আমাদের আইনটা যখন করবে তখন নিশ্চয়ই এই সীমাটা ঠিক করে দেবে যে কত % ভোটটা পেতে হবে। এইটা এই যে উচ্চকক্ষে যারা যাবেন দলগুলো তো তাদের একটা তালিকা দিবেন যে উচ্চকক্ষে তাদের, সেইটা কবে নাগাদ দিতে হবে তাদেরকে? এটা হবে যে আগে তো এই সংবিধানে এই সংশোধনগুলো আনতে হবে। আচ্ছা, যদি সংবিধানে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, এবং আমাদের উচ্চকক্ষটার কি নিয়মে হবে সংবিধানে এটা থাকবে। আচ্ছা, তারপরে ঠিক হবে যে দলগুলো কিভাবে তাদের প্রতিনিধিদের ওখানে দিবে, এই দেওয়ার ক্ষেত্রে দলগুলোর জন্য কি বাধ্যবাধকতা থাকবে। এমন হতে পারে যে এই দলগুলো যাদের নমিনেশন দিবে তাদের যোগ্যতা অযোগ্যতার বিষয় থাকবে, সেই যোগ্যতা অযোগ্যতার মধ্যে থেকে এমনও আসতে পারে যে হ্যাঁ এই যোগ্যতা সম্পন্ন যে সমস্ত নারী আছে তাহলে ওই দলের মেম্বারদের ভোটের মাধ্যমে হতে পারে, অথবা কেন্দ্রীয় কমিটি ওইগুলোকে ঠিক করে দিবে। এগুলো পুরোটাই আসলে বিস্তারিতভাবে আমাদের এই যখন আইনটা হবে সংসদের সংবিধান পাস হবে তখন এগুলো ডিটেলস আসলে বোঝা যাবে। কিন্তু এটা হবে উচ্চকক্ষের 100 আসন, এবং এটা পিয়ার পদ্ধতিতে হবে, এতটুকু পর্যন্ত ঠিক করা আছে। জি, ডক্টর শরীফ ভাই আপনার কাছে একটু আসতে চাই। এই যে এবার যারা নির্বাচিত হবেন জাতীয় সংসদ নির্বাচনে, তাদের 2টি ভূমিকা পালন করতে হবে আমরা শুনেছি একই সঙ্গে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। যে আলাপটা আগে করছিলাম তারই ধারাবাহিকতায় আমি করতে পারি যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, এবং একটা কথা বলা হয় যে গাঠনিক ক্ষমতা, ইংরেজিতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে, বাংলায় গাঠনিক ক্ষমতা। এটা বলতে বোঝায় সংবিধানের বিষয় ক্ষমতা। জনগণের সকল ক্ষমতার মধ্যে জনগণের এই গাঠনিক ক্ষমতাও অন্তর্ভুক্ত। তো এটা খুব সহজভাবে ব্যাখ্যা করলে এভাবে বলা যায় যে সংবিধান প্রণয়ন করার ক্ষমতা, যেমন আমরা যখন 72 সালে সংবিধান আমরা প্রণয়ন করেছিলাম, সেটা কিন্তু এই জনগণের গাঠনিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে হয়েছে, এবং এই কারণেই
যেই অ্যাসেম্বলিটা আমাদের ৭২ সালে সংবিধান গ্রহণ করেছিল তাকে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয়, সংসদ বলা হয় না। গণপরিষদ। হ্যাঁ, গণপরিষদ। এই কনস্টিটিউয়েন্ট অর্থাৎ গাঠনিক যে ক্ষমতা, এই ক্ষমতাটা জনগণের কাছে থাকে, এটা কখনোই সংসদের কাছে আসে না। সংসদ জনগণের প্রতিনিধি হিসাবে আইন প্রণয়ন করে এবং জনগণ তার গাঠনিক ক্ষমতা ব্যবহার করে সংসদকে সংবিধানেরও পরিবর্তনের কিছু ক্ষমতা দেয়। কারণ সংবিধান সংশোধনও কিন্তু আমাদের যেমন এতদিন যেটা ছিল 2/3 সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংশোধন করা সম্ভব হতো, এই ক্ষমতাটা জনগণের যে সংবিধানের ক্ষমতা সেটা সংসদকে ডেলিগেট করা হয়। এবং এই কারণেই সংসদের সংবিধান বিষয়ক ক্ষমতা কিন্তু অবারিত নয়, এটা সীমিত। সংসদের যেহেতু সংবিধান সংশোধন বা সংস্কার বা পরিবর্তনের ক্ষমতা সীমিত, যার ফলে সংবিধানে এমন কোনো মৌলিক পরিবর্তন সংসদ করতে পারে না যার ফলে সংবিধানের মূল কাঠামোটা ক্ষতিগ্রস্ত হয়। ধরুন গণতন্ত্র একটা মূল কাঠামো, এখন কেউ সংবিধান সংশোধন করে এটাকে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র করতে পারবে না, অথবা সংবিধানে মানবাধিকারের সুরক্ষা একটা মূল কাঠামো। অনেকের এই ধরনের ধোঁয়াশা তুলছেন যে ৭২ সংবিধান একেবারেই ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, মূল কাঠামোর কি আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে? না, ৭২-এর সংস্কারটা তো ৭২-এর সংবিধানের ব্যাপারেই, কিন্তু নূতন সংবিধানের কথা কিন্তু কোথাও নেই। জুলাই সনদে বলছে না নূতন সংবিধান গ্রহণ করার কথা বা ৭২-এর সংবিধান বাতিল করার কথা কিন্তু নেই। এটা পুরো জিনিসটাই সংস্কারের বিষয়। কাজেই এই কথা যারা বলছেন তারা জনগণকে ভুল বোঝাচ্ছেন। যেটা হচ্ছে যে সংবিধানের কিছু মৌলিক ধরনের পরিবর্তন হচ্ছে, যে ধরনের পরিবর্তন আগে দুই একবার সংসদের মাধ্যমে করতে গিয়ে এগুলো আদালত কর্তৃক বাধার সম্মুখীন হয়েছে। এবং আমার ধারণা আপনি এবং আপনার সব দর্শক মানে কোনো বিতর্ক ছাড়াই এটা স্বীকার করবেন যে আমাদের দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুবই একটা ভালো ব্যবস্থা ছিল, এবং যতদিন ওই ব্যবস্থার অধীনে নির্বাচন হয়েছে আমরা সুষ্ঠু নির্বাচনগুলো পেয়েছি মোটামুটি। কিছু সমস্যা থাকতেই পারে আমাদের মতো দেশে, এমনকি সব দেশেই কিছু সমস্যা থাকতে পারে, এবং এই ব্যবস্থা কিন্তু সংবিধান সংশোধন করেই করা হয়েছে সংসদের মাধ্যমে। কিন্তু আদালত কি করলেন? বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আদালত বললেন যে এর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হয়েছে, মৌলিক চরিত্র পরিবর্তন হয়েছে, কাজেই আদালত রায় দিয়ে এটাকে বাতিল করে দিলেন। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা বাতিল করে দিলেন। তবে অতি সম্প্রতি গত বছর ডিসেম্বরে আমিও একজন আইনজীবী ছিলাম ওই মামলায়, আমরা ওই রায়টা বাতিল করেছি। বিচারপতি খায়রুল হকের রায়টা বাতিল করেছেন এখন আপিল বিভাগ। এখনকার যে নির্বাচন হবে এটাকে জনপ্রতিনিধিদেরকে দুটো ক্ষমতা দেয়া হচ্ছে। একটা হলো তারা সংসদ সদস্য হবেন, আরেকটা হলো ৭২-এ যেমন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা গাঠনিক ক্ষমতা প্রয়োগ করেছিলেন, সেই ক্ষমতাটাই গণভোটের মাধ্যমে আগামী নির্বাচিত প্রতিনিধিদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা এখন জনগণের কাছে যাচ্ছি এই বলে যে আপনি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশটা সমর্থন করেন কিনা। আপনি যদি দেখেন ওই আদেশের প্রথম ভাগে কিন্তু এই প্রশ্নটাও আছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং সংস্কার সম্পর্কিত প্রস্তাব ব্যাপারে সম্মতি দিচ্ছেন কিনা। এখন আদেশের মধ্যে কি আছে? আদেশে একটা অংশ হলো এই নূতন যে সংস্কার পরিষদ সেটার কথা আছে। কাজেই আমরা জনগণের সরকার এই গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদটা গঠন করার ব্যাপারে। যখন গণভোটে অর্থাৎ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই জিনিসটা জনগণের সম্মতি প্রাপ্ত হবে, তখন আইনগতভাবে সাংবিধানিকভাবে বলা যাবে যে এই জনপ্রতিনিধিদের কাছে জনগণ এই গাঠনিক ক্ষমতাটা হস্তান্তর করেছেন। ওনাদের একটা সময়ের বাধ্যবাধকতা থাকবে 180 দিনের। তবে এই গাঠনিক ক্ষমতা হস্তান্তরটা কিন্তু আবার অপরিসীম না, এটা সীমিত। জুলাই সনদ বাস্তবায়ন সাবস্ট্যান্টিভলি সেই ব্যাপারে সীমিত,
জি। এবং এটার একটা সময়ের ব্যাপারেও একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে যে এতদিনের যদি মধ্যে করতে ডক্টর হবে। শরীফ ভুইয়া, যে যদি এই হা ভোট জয়ী হয় এবং 180 দিনের মধ্যে ওনারা এই কাজটি করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কি হবে? এটা আমরা আশা করছি যে এটা ওনারা করবেন, কারণ এখানে তো ওনাদের একটা নৈতিক এবং একটা রাজনৈতিক একটা দায়বদ্ধতা আছে জনগণের কাছে। জনগণ গণভোটে যে জিনিসটাকে হ্যাঁ বলে দিয়েছেন সেটাকে অগ্রাহ্য করাটা তো নৈতিক বা আপনার দিক থেকে সঠিক হবে না। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যদি ওনারা না করেন সেটার কোনো প্রতিকার আছে কিনা, জি বিশেষ করে আইনি প্রতিকার, জি সেই ক্ষেত্রে আমার বলতে হবে যে না, সেরকম কোনো আইনি প্রতিকারের সম্ভাবনা আমি দেখছি না। সবশেষে জনগণ সব কিছুর মালিক। জি কাজেই জনগণের গণভোটে সম্মতি এবং জনগণের জনপ্রতিনিধিদের দ্বারা বাস্তবায়িত হওয়ার মাধ্যমেই এই সংস্কার সম্ভব। জি। অন্য কোনোভাবে করতে গেলে আপনি গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন, পুরো সাংবিধানিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবেন। কাজে জি। আপনার এটা মেনে নিতে হবে যে আমি এখানে হ্যাঁ ভোটের আশা করছি এবং আমি আশা করছি জনপ্রতিনিধিরা এটা পরে এটাকে আমরাও আশা করছি একটা হ্যাঁ, পজিটিভ মেনে নেবেন। পরিবর্তনের। হ্যাঁ। কিন্তু জেসমিন টুলি আপা, নির্বাচন কমিশন আসলে কতটুকু প্রস্তুত এই যে ইলেকশনটি সামনের, সেটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশন করার বিষয়ে? আপনার প্রশ্নটা যে ইলেকশন কমিশন এটাকে কতটা, ইলেকশন কমিশনের এইখানে যে প্রশ্নগুলো আছে, আমাদের যে প্রশ্নগুলো, সেটা মূলত ইলেকশন কমিশনের গঠন সংক্রান্ত ব্যাপারটাই হবে। এছাড়া গণভোটের বিষয়ে ইলেকশন কমিশনের কিন্তু খুব একটা ইনভলভমেন্ট নাই এখানে। যেটা আছে যদি নারীর যেটা আসনের ব্যাপারটা হবে, কারণ এই গণভোটের সাথে কিন্তু অনেক পজিটিভ দিক যেটা আছে। প্রথম পজিটিভ দিক আছে যেখানে বিরোধী দলও সংসদে মূল ভূমিকা করতে পারবে, যেমন ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের, নারীর ক্ষমতায়নের ব্যাপারে এখানে থাকবে। ইলেকশন কমিশনের সরাসরি হবে যে তাদের নিয়োগটা সাংবিধানিক বডি হিসাবে নির্বাচন কমিশনের নিয়োগটা যেন নিরপেক্ষ হয়। এর আগে আমরা দেখেছি যে দলীয় সরকার সবসময় দলীয় লোককে দিয়েই নির্বাচন কমিশন গঠন করেছে, এই একটা সুবিধা। আর দ্বিতীয় আর একটা সুবিধা, বড় ধরনের সুবিধা হবে, যেটা তত্ত্বাবধায়ক সরকার আসলে ইলেকশন কমিশনের জন্য ইলেকশনটা করা অনেক সুবিধাজনক পজিশন হবে, যেটা দলীয় সরকারের পক্ষে থাকলে ইলেকশন কমিশনের পক্ষে ওইভাবে ইলেকশন করাটা অনেকটা কঠিন হয়ে ওঠে। এবং এই কারণে এই সংস্কারগুলো গণভোটে হা হলে নির্বাচন কমিশনের যেমন সুবিধা হচ্ছে নিয়োগ এবং ইলেকশন, তেমন জনগণের সুবিধা হচ্ছে মানুষ যে একটা ভালো ভোট তারা করতে পারবে, তারা যাকে ভোট দেবে সেইভাবে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি এই সংস্কারের পক্ষে থাকি, এর অনেকগুলো ভালো দিক আছে যা মানুষ এখনো কিন্তু বুঝে উঠতে পারেনি। তো এই বোঝানোর কাজটা কিন্তু করাটাই সবচেয়ে বড় দরকার, যে কোথায় কোথায় আমরা ভালো জিনিসটা কি দেখতে পাচ্ছি। যেমন প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদে হতে পারে, তারপরে একই ব্যক্তি 3টা পদ এর আগে করতো, এখন তো পারবে না, 2টা পদে থাকবে। এই একই ব্যক্তি প্রধান মন্ত্রী কিংবা এবং সংসদীয় প্রধান থাকতে এবং পারবে, দলীয় প্রধান থাকতে দলীয় পারবে না। প্রধান থাকতে পারবে না। এই জায়গাগুলো কিন্তু মানুষের জানার আগ্রহ আছে এবং তার আকাঙ্ক্ষাও যে না, আমাদের দেশটা আসলে স্মুথলি যাক। এবং রাষ্ট্রপতির ক্ষমতাও খানিকটা বাড়িয়ে ভারসাম্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হয়েছে, যে একক কেউ যেন এককভাবে ক্ষমতা, শুধু সবটুকু ক্ষমতায় তার হাতে না থাকে। এই ভারসাম্যটার জায়গাটা আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমি একটু ডক্টর শরীফ ভাই আপনার কাছে যাব, যে পুলিশকে কেন এখান থেকে বাদ রাখা হয়েছে? ওনাদের সংস্কার প্রস্তাব যেগুলো, সেগুলো সাংবিধানিক বিষয়ক ছিল না, এগুলো আইন, অ্যাডমিনিস্ট্রেটিভ, আইনি, নির্বাহী আদেশ এসবের মাধ্যমে করা সম্ভব, সেই কারণে। ওকে, তো সত্যিকার অর্থে 2024-এর জুলাই আন্দোলন আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছে। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত, আমাদের 71 সালে স্বাধীনতা অর্জন হলেও অনেক স্বপ্নই পূরণ হয়নি। তো এইবারের এই সংস্কারের মাধ্যমে অনেক বড় রকমের একটা পরিবর্তন সম্ভব। আমাদের আলোচ্য চক্র বলছিলেন জানতে হবে, বুঝতে হবে যে এই সংস্কারের বিষয়গুলো কি, জনগণকে জেনে শুনেই ভোট দিতে হবে এবং সংস্কারের পক্ষে থাকলে নিশ্চয়ই আপনি হাতে ভোট দেবেন। যদি সেখানে কোনো রকম ব্যর্থ না, আপনার মতামত আপনি প্রকাশ করতে পারেন না দিয়েও, সেইটি জেনে বুঝে দিবেন। তো আজকের আয়োজন আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি।